সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আপনাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে ফিরে আসা। অবশ্যই আপনারা জানেন আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো ভীষণভাবে আপনাদের জীবনকে একটা ভালো দিকে চালিত করে। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে নানানভাবে একটা সুপরামর্শের চেষ্টা করেন এবং আপনাদেরকে কিভাবে ভালো রাখা যায় এবং কিভাবে একটা বলবো সৌভাগ্য, সমৃদ্ধি এবং সব দিক থেকে যাতে আমরা ভালো থাকি, কারণ সবাই ভালোটাই চায়। যখন একটু সঠিক পরামর্শ পাই তখন মানে আরও ভালো লাগে। নিশ্চয়ই আজকে কিন্তু সেইভাবেই আজকে আমরা অনুষ্ঠানটি রেখেছি, একটি টপিক রেখেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু কাঙ্ক্ষিত সেই মানুষ, ব্যক্তিত্ব, জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক এবং তন্ত্র বিশেষজ্ঞ, আধ্যাত্মিক জগতের মানুষ এবং অবশ্যই সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং যিনি কিন্তু একাধিক স্বর্ণপদকে ভূষিত সেই জ্যোতিষ ব্যক্তিত্ব বা তন্ত্রবিদকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়। আসুন আমরা জেনে নিই আজকে আমাদের যে টপিকটি রেখেছি, পরকীয়া। যে কথাটি শুনলে অনেকে একটু আটকে উঠবেন, অনেকেই ভাববেন সত্যি আমাদের জীবনটা যদি কোনোভাবে এরকম একটা থার্ড পার্সন বা একটা কোনো অশুভ শক্তি এসে যদি আমাদের জীবনটাকে, অর্থাৎ একটা স্বামী স্ত্রী হতে দাম্পত্য জীবন যেখানে আমরা স্বামী স্ত্রীর এত সুন্দর একটা রিলেশন, এত সুন্দর একটা ভালোবাসার জায়গা, সেটার মাঝখানে একটা দেয়ালের মতন এসে যখন একটা মানুষ এসে যায় তখন কি হতে পারে সেটা আমার মনে হয় শুনবো, সেই ব্যক্তিত্বের কাছে আমরা শুনবো কি হতে পারে বা কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে, কি কি গ্রহগত কানেকশন থাকলে আপনার জীবনে অযাচিতভাবেও চলে আসতে পারে বা আর যদি এমনিও হয়তো আপনার গ্রহের ফেরে চলে আসতেই পারে। আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। স্যার, স্বাগত আপনার অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। স্যার, আজকে যে আমাদের একটি টপিক রেখেছি খুবই স্পর্শকাতর, খুবই এটাও একটা খুবই দুঃখজনকও হতে পারে, আবার খুবই কি বলবো, যেটা আমরা হয়তো আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত কিছু জীবনে ঘটে যায়, যেটা হলো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে একটা অযাচিতভাবে একটা থার্ড পার্সন, অর্থাৎ মাঝখানে একটা দেয়াল উঠে যায়। অর্থাৎ একটি মানুষ যখন চলে আসে, সেটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে বা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, জাতকের ক্ষেত্রেও হতে পারে, জাতিকার ক্ষেত্রেও হতে পারে। এই যে একটা মাঝখানে যে দেয়ালটা যখন উঠে আসে তখন কিন্তু সেই সম্পর্কটাও কিন্তু অনেকটা আলগা হয়ে যায়, সেই সম্পর্কটাও, সেই একটা সুন্দর ভালোবাসার সম্পর্কটাও কিন্তু শিথিল হয়ে যায়, একেবারে দূরত্বটা দিনকে দিন কিন্তু সেটা বেড়ে যায়। কেন বেড়ে যায়, কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যা তার লাইফে আসতে পারে, আমরা সেই বিষয়ে আজকে জানবো। স্বামী স্ত্রীর ভেতরে এই যে কলহ, এই যে পরকীয়ার ব্যাপার যেটা তুমি বলছো বা যেটা হয়ে থাকে, সেটা মূলত তিনটি কারণে হয়ে থাকে। ঠিক আছে, একটা তো আমাদের গ্রহ দিক দিয়ে বিচার করলে পাওয়া যাবে যে আদৌ গ্রহের কোনো ফের আছে কিনা, বা জ্যোতিষ দিক দিয়ে যদি বিচার করি তাতে বোঝা যাবে যে কোনো গ্রহের ইয়েতে নেগেটিভিটি, অশুভত্বের ফলে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। এটা তো একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে বাস্তুগত দিক যদি খারাপ থাকে, বাস্তুর এমন কতগুলো জিনিস খারাপ থাকতে পারে, নেগেটিভ জিনিস থাকতে পারে, তার জন্য কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ থেকে আস্তে ভুল বোঝাবুঝি এবং কলহ থেকে আস্তে আস্তে এই যে তৃতীয় ব্যক্তির আগমন, এই সবগুলো কিন্তু এই বাস্তুর দোষও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তৃতীয় নম্বরটা হচ্ছে ধরো এই যে কোনো একটা তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কেউ ঢুকে গেল, তার দ্বারা বা অন্য কোনো কারোর দ্বারা যদি কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকে। ঠিক আছে, এই তিনটে মূলত এই তিনটে কারণের জন্য কিন্তু হয়ে থাকে। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের গ্রহ দিক। ঠিক আছে, এই গ্রহ কোন কোন গ্রহের কোন 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 দোষ থাকলে
এই দাম্পত্য কলহটা প্রথম যেটা হচ্ছে একটা হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে? এই মাঙ্গলিকটা খুব ভাইটাল জিনিস। মাঙ্গলিকের যে 5খানা টাইপ আছে, সেই 5খানা টাইপের মধ্যে এই সপ্তম ঘরে মঙ্গল, ঠিক আছে? এই সপ্তম ঘরের মঙ্গলটা কিন্তু এই দাম্পত্য কলহের একদম মানে খুব ভাইটাল, সবচেয়ে খারাপ। এই দাম্পত্য জীবনে এই সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে এবং সেক্ষেত্রে যদি ধরো মঙ্গলকে কেউ রাহু বা শনি কোনোরকমভাবে যদি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু এই দাম্পত্য কলহ বিরাট দিকে চলে যায়, ঠিক আছে? এবং আমি তোমাকে এটা কথা বলতে পারি, ধরো স্বামী স্ত্রীর মধ্যে কলহ থাকলে সেই সুযোগটা তো অন্য একজন নেবেই, ঠিক আছে? সেই সুযোগটা নেবে। এবং অনেকে করে কি, ধরো এই যে পরকীয়া আজকে ব্যাপারটা আসছে, এটা কিন্তু ওই কতগুলো মানে জ্যোতিষ বিচারে কিন্তু কতগুলো, যেমন ধরো এই যেটা আমি মাঙ্গলিক বললাম, ঠিক আছে? চন্দ্রভগ্ন কালসর্প যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই দাম্পত্য জীবনে অশান্তি বা চূড়ান্ত অশান্তি বা এই জিনিসগুলোকে দেখা যায়, ঠিক আছে? আর একটা হচ্ছে বীজযোগ, যেটা হচ্ছে শনি আর চন্দ্র মিলে যে যোগটা তৈরি করে আর কি, যে দোষটা, সেটা হচ্ছে বীজযোগ বলে। এই বীজযোগ কিন্তু ওই তোমার একই রকম, ওই মাঙ্গলিক থাকলে যে প্রবলেম হয়, ঠিক সেইভাবে কিন্তু ওই বীজযোগেও কিন্তু ওই একই প্রবলেম, একই প্রভাব ফেলবে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার অঙ্গারক যোগ। ওই অঙ্গারক যোগটাও কিন্তু একই টাইপ। এই কতগুলো যোগ যেগুলো আছে, এই যোগগুলো যদি তাদের বিচার করে, তার জন্ম কুণ্ডলী যদি বিচার করে দেখা যায় যে এইগুলো থাকে, এইগুলো আছে, এইগুলো দোষগুলোকে কাটিয়ে দিলে, প্রতিকার করলে কিন্তু এই জিনিসটা কিন্তু যে দাম্পত্য কলহটা কিন্তু মিটে যায়, কেটে গেলে। এবার আমি তোমাকে এটা বলছি, এটা অনেকটা কেটে যায়। অবশ্যই আমি তোমাকে বলবো, এই যে প্রতিকার, এই প্রতিকারটা কিন্তু তোমার ওই রত্ন দিয়ে কিন্তু হয় না। এই জিনিসগুলো, এই যে দোষ, তখনই তন্ত্রোক্ত উপায়ে প্রতিকার করা দরকার পড়ে, ঠিক আছে? তন্ত্রোক্ত না হলে কিন্তু এইগুলো কিন্তু প্রতিকার করা যায়। প্রতিকার, এবার আমি তোমাকে বলবো প্রতিকার, অনেকে বলে যে আমি তো প্রতিকার করিয়েছি, প্রতিকার করে আমি তো প্রতিকার কি হয়েছি বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যাদের বলি বা আমার কাছে এলেও বলি যে এই যে প্রতিকার যে করা হয়, এই প্রতিকার করা মানে সপ্তম ঘরে মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে চলে যাবে না, প্রতিকার করা মানে। আর অষ্টম ঘরের মঙ্গল আবার নবমে চলে যাবে না। কিন্তু এই যে মঙ্গল যে সপ্তম ঘরে বসে যে সবাইকে, যে প্রত্যেকটা গ্রহের প্রতি, প্রত্যেকটা রাশিতে যে কুপ্রভাব দিচ্ছিল, সেই কুপ্রভাবটা কিন্তু একদম টোটালি অনেকটা কমে যাবে। এবং সেই কুপ্রভাব যে কমছে, সেটা কিন্তু সে মানে যে প্রতিকার করা হচ্ছে যার, সে বুঝতে পারে, ফিল করতে পারে। একমাত্র আমি তোমাকে বলতে পারি, এই অনেকের কাছে আমি শুনি, অনেকের ইয়েতে শুনি যে এই যে তন্ত্রের কাজ করলে নাকি এটার স্বল্প আয়ু হয়, মানে এটা বেশি দিন টেকে না, আবার নাকি পুনরায় সেটা ফিরে আসে। কিন্তু আমি বলবো একদম না, ঠিক আছে? তন্ত্রে এই একটা কথা আছে না, যে বলে না যে একটা কি কথা আছে, যে তোমার তন্ত্রে যে তোমার কি একটা কথা আছে, ঠিক আছে? ওই কথাতে বলে যে তন্ত্র একবার করলে সে নাকি, যার 6 মাস অন্তর তন্ত্র করলে 6 মাস যায়, তারপরে আবার, কিন্তু একদম ভুল কথা, ঠিক আছে? তন্ত্র একবার করলে, তন্ত্র যদি ঠিক মতো, তন্ত্রের একটা ক্রিয়ার একটা নিয়ম আছে, ঠিক আছে? এই নিয়ম অনুযায়ী যদি করা যায়, পালন করতে হবে, ঠিক আছে? আমি একটা কবচ পড়লাম, সেই কবচের একটা মন্ত্র থাকবে, কবচটাকে সংশোধন করতে হবে। কবচটা তো আমি প্রাণ প্রতিষ্ঠা করে তাকে দিয়েছি, সেই কবচের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে তাকে প্রতিদিন তোমাকে 108 বার বললে বা যতবার বলবো, সেই মন্ত্রটাকে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তাকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ বসন পরে তাকে আসনে বসে তাকে এই মন্ত্রটা পড়তে হবে। এই যে কতগুলো কাজ, এটা কিন্তু সমানে করে যেতে হবে,
আচ্ছা। এই সমানে এই কাজগুলো তন্ত্র করাটা, দেখো তন্ত্র করাটা কিন্তু হঠাৎ বললো যে আমি তন্ত্রক্রিয়া করে আমি প্রতিকার করে দিলাম, সেটা কিন্তু নয়, একদমই নয়। যেটা স্যার আপনি বারবার বলেন সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ। তন্ত্রের যে তন্ত্র মানে বলে না যে সত্য, যে তন্ত্রত্ব উপায় গ্রহ সমাজ মানে সবচেয়ে স্ট্রং জায়গাটা কিন্তু তৈরি করে। হ্যাঁ। তার কারণ সেটা একবার আধ্যাত্মিক শক্তি, একদম, একেবারে একদম, সেখানে একদম। কোনো ভেজাল বলে কিছু নেই, একদম পিউরিটির জিনিসটা আপনি কিন্তু হ্যাঁ, পাচ্ছেন। একদম একদম সেটাই একদম। তন্ত্র উপায় গ্রহ সংস্কার কিন্তু ভীষণভাবে ফল দেয়। কারণ এই যে পরকীয়ার ক্ষেত্রে যেগুলো আজকাল এগুলো খুবই শোনা যাচ্ছে, শোনা যায়, যদি কেউ এরকম সমস্যায় পড়ে থাকেন, আমার মনে হয় শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু এই ব্যাপারে একবার পরিপক্ক, যে এই ব্যাপারে গ্রহ সংস্কারটা তন্ত্রোক্ত উপায় তিনি করে দেবেন। সে তাবিজের মাধ্যমে, কবজের মাধ্যমে হোক, বা একটা জ্যোতিষ পরামর্শ যেটা হলো, সেটা তো একটা ক্যালকুলেশন থাকেই, তার সঙ্গে কিন্তু তন্ত্রোক্ত উপায় তিনি গ্রহ সংস্কারটা করে দিচ্ছেন। ভীষণভাবে 100% রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। একদম সেটাকে কি বলবো, প্রাণ প্রতিষ্ঠা করে আপনাকে যে মন্ত্র বা কিভাবে সেটাকে মেনটেন করতে হবে, সেটাকে কিন্তু আপনার মেনটেন করতে হবে। সেটা কতদিনে বা কি কতদিন সেটাকে মন্ত্রের মাধ্যমে উচ্চারণ, মন্ত্রোক্ত উপায়, সেটাকে না না, কিন্তু এটা আপনার জানতে এটা হবে। এটা তোমাকে আমি বলি, তন্ত্রোক্ত ক্রিয়া কিন্তু ওই যে 15 দিন, হ্যাঁ। 21 দিন, এক সপ্তাহের মধ্যে করব, হ্যাঁ। এভাবে কিন্তু একটা সময় দিয়ে হয় না, হয় ঠিক না, আছে? সেটা, হ্যাঁ। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো ধরো তারাপীঠে গিয়ে করতে হয়, কিছু কিছু কাজ কামাখ্যাতে গিয়ে করতে হয়, একদম। ঠিক আছে? এরমও হয় যে যাকে রেমেডিটা দেয়া হবে সেই রেমেডিটা সে পড়বে না, সেক্ষেত্রে অন্যরকমভাবে কাজটা চালান ক্রিয়ার মাধ্যমে কাজটা করা হয়, ঠিক আছে? এই কতগুলো জিনিস আছে। সুতরাং তন্ত্রক্রিয়া করতে গেলে আমি যে বলবো যে একটা লিমিটেড টাইমের মধ্যে আমি ইয়ে করব, সেটা কিন্তু সেটাকে একেবারেই। সেরকম কাজ এলে পরে আমি কিন্তু তাকে আগেই বলে দিই যে দেখুন আমার পক্ষে এটা সম্ভব না। এই তন্ত্রক্রিয়া করতে গেলে 21 দিন, 15 দিন, 7 দিন যে এরকম যে সংখ্যা সময় দিয়ে দিয়ে কখনো হয় না, মানে কোনো যে- রকম যে হয় না, timing দিয়ে না কখনো না, কখনো হয় তন্ত্রোক্ত না, উপায়ে ঠিক গ্রহ আছে? সংস্কার এটা হয় না। এটা একদম ভুল একদম কথা, স্পষ্টভাবে কিন্তু একদম স্যার ভুল সেটা কথা। জানিয়ে দিলেন। এটা এক একটা কাজ কিন্তু এক একটা অমাবস্যা আছে, এক একটা ইয়ে আছে, তিথি আছে, সেই তিথি অনুযায়ী করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? আজকে আমি কাজটা নিলাম, আমি গিয়ে সামনে যে তিথি আছে তাতেই কাজটা করে দিলাম, সে কিন্তু হলে হবে না। আমি কাজটা করতে গেলে আমাকে ওই তিথির জন্য বসে থাকতে হবে, ঠিক আছে? সেইখানে সময় দিতে হবে, সময়টা একটা বড় ব্যাপার। সময় না দিলে কিন্তু তন্ত্রের কাজ করা যায় না, এবং সময় দিতে হবে। শুধু তা নয়, আমাদের এই যে তন্ত্র যে করছে তার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং যে তন্ত্রের যে আপনি রেমেডিটা নিচ্ছেন সেই রেমেডিটাকে ভক্তি করতে হবে। অনেকগুলো ব্যাপার আছে না, তন্ত্র শুধু এইরকম ব্যাপার, রেমেডিটা নিয়ে আপনি ভক্তি করে তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে নানা রকমভাবে পুজো আচ্ছা করতে হবে, তবে কিন্তু আপনি রেমেডির প্রতিকারটা সেটার পুরোপুরি আপনি রেজাল্টটা তখনই পাওয়া যায়, রেজাল্টটা পাবেন। তখনই রেজাল্ট পাওয়া আপনি যায়। যদি এবার আশা করে থাকেন যে আমি নিয়ে নিলাম তাবিজ কবজ, এবার আমার কাজ হবে, যেটা আপনাদের কাছে অনেকেই আসেন একটা যে তোমাকে আমার কাজ হয়নি, এই যে অনেকেই বলে আমি একটা নিয়েও তোমাকে আমি কাজ হয়নি। আমি তোমাকে একটা পুরো পৌরাণিক কাহিনী বলি। যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতার ইয়ে শোনাচ্ছে, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই যে মানে মানুষ এত যে ভদ্র মানুষ বা আসল মানুষগুলো যারা এত কষ্ট পাচ্ছে, এটা কেন হচ্ছে? হ্যাঁ, আসল মানুষগুলো, সে ভদ্র মানুষগুলো যারা তারা ভালো মানুষ, সৎ মানুষ, তারা এত কষ্ট পায় কেন? এটা কিন্তু জিজ্ঞেস করেছিল। তার উত্তরে কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলেছিল, হে পার্থ, তোমাকে আমি একটা কথা বলি, যে এই যে খনি থেকে যে সোনা তৈরি বেরোয় তাকে কিন্তু গলিয়ে, মানে তাকে জ্বালিয়ে তারপরে সেটাকে খাঁটি করা, হ্যাঁ খাঁটি, তবে খাঁটি সোনা হয়, ঠিক আছে? আর একটা জিনিস বলেছিল, বলে যে যেরকম ভাব কর্ম করবে তাকে ঠিক সেই রকম কর্মের ফল পেতে হবে। আর একজন যদি কেউ মনে করে আমি যে কাজটা করছি, আমি যে কাজটা করলাম আমি একমাত্র জানলাম, 10 জন জানতে পারলো না, এটা কিন্তু একদম ভুল। উপরে একজন এমনই দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সে এর বিচার করবেই করবে, সে জাজমেন্ট করার জন্য বসে আছে, ঠিক আছে? এটা কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা যখন ইয়ে করে,
মানে তোমার তাকে গীতা শোনাচ্ছিল তখন কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিল। সুতরাং আমি তোমাকে বলতে পারি যে মানে ওই মানে কাজ যখনই যে যেরমভাবেই কাজ করুক, কাজের মধ্যে যদি কোনো ভক্তি শ্রদ্ধা না থাকে, সে কাজ যত ভালোভাবেই করুক, কাজের কিন্তু কোনো মাহাত্ম্য সে পাবে না। এটাই কিন্তু তন্ত্রের একটা বিরাট বড় জিনিস, ঠিক আছে? আমরা একটু জেনে নিই যে শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় আপনারা পাচ্ছেন, কোথায় কোন চেম্বারে পাচ্ছেন। সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন এবং রবিবার চন্দননগরে বন্ধুরা পাচ্ছেন, এবং মেচিদাতেও তিনি আছেন এবং কালীঘাটও আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। ফোন নাম্বারটি যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 8100684023, এই নাম্বারটি হলো যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু জানতেও পাচ্ছেন অনেক কিছু এবং সে বিষয়ে যে অগ্রিম বুকিং করে আপনাদের আসতে হবে। আর এছাড়া আপনারা তো ইউটিউব চ্যানেল সার্চ করলে কিন্তু অনুষ্ঠানটি দেখছেন, পরপর আমাদের এরকম আলোচনা থাকে বিভিন্ন টপিক নিয়ে। আমরা এবার একটু আলোচনায় ফিরবো। আমার অনলাইনে বুকিংও আছে, যারা দূর থেকে আসতে পারবেন না তারা কিন্তু আমার সঙ্গে অনলাইনে কথাবার্তা বলতে পারেন এবং প্রতিকার নিতেও পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে প্রতিকার আমি ডাক যোগে বাড়িতে পাঠিয়েও দিই, ঠিক আছে? কোনো অসুবিধে নেই, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের বলতে পারি যে আমি মানে আপনারা তো অনেক জায়গায় কাজ করিয়েছেন, এখনও করাচ্ছেন, তো একবার আপনি দেখতে পারেন যে মানে কাজটা করিয়ে মানে কাজটা আদৌ আমি কতটা করতে পারি। এটা তো একজন জ্যোতিষী হিসেবে আমি আপনাকে বলতেই পারি যে আমার কাছে আসুন, আমি আপনার কাজটা করে দেবো। এবং আমি কথা দিতে পারি, আমি মানে আপনাদের এই ধরনের যদি কোনো ক্রিয়া থাকে, সেই ক্রিয়া আমি এমনভাবেই করি যাতে মানে মানে আপনাকে এও বলবো না যে একবার আমি যেগুলো 10টা করলে 10টাই আমার ফলপ্রসূ হয়। একটা মানুষের যদি 100% তো কারো কমপ্লিট হয় না, তার মধ্যে কিছুটা হয়তো ভুল, কিন্তু সেক্ষেত্রে আমি পুরোপুরি মানে যে টাকা পয়সা আমি নিই, সেই টাকা পয়সা কিন্তু আমি ফেরত দেওয়া ব্যাপার করে দিই। মানে এরকম কোনো ব্যাপার নয় যে আপনি পয়সা এখন পর্যন্ত হয়নি, যেটা হয়তো অনেকে বলে যে মূল্য ফেরত আমার কাজ না হলে, সেই জায়গাটা এখন পর্যন্ত হয়নি। তখন তিনি একজন পণ্ডিত ব্যক্তি, সেটা আপনারা জানেন, পণ্ডিত ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তিনি কিন্তু একদম স্বচ্ছতা এবং সততা দিয়ে তিনি কাজ করেন। সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা এসছেন বা যারা এখনো আসেননি তারা বুঝতে পারবেন, আসলে আপনারা বুঝতে পারবেন কতটা সমস্যার সমাধানে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা একটু জানবো এই যে টিপস বা টোটকাটা আমরা একটু জেনে নিই, আমরা কি পাবো আজকে? না, টিপস বা টোটকা আমি তোমাকে বলি যে এইগুলো হচ্ছে এই একটা বাস্তুর মেইন কথা, বাস্তুর যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে একটা একদম পরিষ্কার একটু বড় দেখে তেজপাতা নিতে হবে, ঠিক আছে? এই তেজপাতাটা নেবেন, নিয়ে পরিষ্কার করে তার উপরে 7খানা লবঙ্গ দেবেন, ঠিক আছে? সেই 7খানা লবঙ্গ দিয়ে একটা যে কোনো আগুনে ওটাকে পুড়িয়ে নেবেন। পুড়োনোর পর ওই যে ছাইটা হবে, সেই ছাইটা একটু মধু দিয়ে আপনি ইয়ে করে নেবেন, ওই যে ওটা একটু ওই কালিটাকে মধুটাকে দিয়ে ওটাকে ইয়ে করে নেবেন, ঠিক আছে? একটু গুলে নিলেন, এটা মধু দিয়ে যে কালিটা হলো, সেই কালিটা আপনি ধরুন আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনিবনা নেই বা আপনার স্বামীর সঙ্গে বনিবনা নেই, সেক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার স্বামী যেই জায়গা দিয়ে যাতায়াত করে বা যেই জায়গাটা বেশি হাত দেয় ব্যবহার করে, সেই জায়গায় ওইখানটা একটু লাগিয়ে দিন, ঠিক আছে? বা যেখানে যদি মনে করেন যে সেখানে বালিশের নিচে একটু একটা কাগজে করে লাগিয়ে রেখে দিন, বা এইভাবে যদি আপনি ওই 7 বার করতে হবে এটা, ঠিক আছে? এই 7 বার যদি করা যায়, সেক্ষেত্রে একদম 100% আমি বলতে পারি যে এটা একদম ফলপ্রসূ টোটকা। আপনারা করলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি বা এটা অবশ্যই, যদি আমি একটা কথা বলতে পারি, অবশ্যই যদি কোনো গ্রহদশা কোনো প্রবলেম না থাকে বা কেউ যদি তন্ত্র
মন্ত্রগত কোনো কাজ করে না থাকে, ক্রিয়া না করে থাকে, সেক্ষেত্রে আমি 100% বলতে পারি আমার এই দেওয়ার টোটকা মানে বিরাটভাবে ফলপ্রসূ হতে পারে, হবে একদম 100%। এখানে আমার টোটকা কোনোদিন ফলপ্রসূ ছাড়া হয় না, আমি একদম প্রমাণিত টোটকাই দিয়ে থাকি। আর খুব মানে এটুকু বলতে পারি যে করলে পরে যে কোনো ধরনের, মানে আমি আরেকবার বলছি, কিন্তু সেক্ষেত্রে যদি গ্রহদশ কোনো প্রবলেম থাকে বা কেউ যদি তন্ত্রক্রিয়া থাকে, সেক্ষেত্রে এই টোটকা কাজে লাগবে না। কিন্তু এমনি ধরো স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি, এই জিনিস যদি স্বামীর বেলায় স্ত্রীর বেলায় স্বামী যদি করে, সেক্ষেত্রে 100% আবার তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আবার নতুন করে তৈরি হবে। অবশ্যই এই টোটকা বা টিপসটা আপনারা করে দেখুন, নিশ্চয়ই আপনারা ভালো পাবেন, রেজাল্টটা ভালো পাবেন। সেটাই কিন্তু স্যার বলে দিলেন, তার প্রত্যেকটি কথা কিন্তু একদম বেদবাক্যের মতো, সেটা আপনাদের বলার অপেক্ষা রাখে না, জানেন আপনারা করে দেখুন। নিশ্চয়ই পরবর্তী আবার অনুষ্ঠানে আমরা ফিরে আসবো আরেকটি নতুন টপিক নিয়ে। আর প্রতিদিনই আপনারা সোম থেকে বৃহস্পতি 5টা 25 মিনিটের লাইভ অনুষ্ঠান দেখছেন এবং তার সাথে আমাদের এরকম আলোচনা থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।